শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা। ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের ফ্রেশ একটি পর্বে। প্রিয় দর্শক, তারকা কথনের আজকে তারকার এই আলাপে আমাদের মাঝে আছেন ভীষণ বিশেষ একজন মানুষ, গানের একজন মানুষ, এবং যখন গানের মানুষ থাকেন তখন আমার মন একটু বেশি ভালো থাকে। আশা করি আজকে আপনাদেরও মন ভালো হতে চলেছে তারকা কথনের আজকের এই পর্ব দেখে। প্রিয় দর্শক, আজ যিনি আমাদের মাঝে আছেন, শুরুতেই বলতে চাবো যে বাংলাদেশে অনেক অনেক গান রয়েছে এবং মোটামুটি যে গানগুলোর জনপ্রিয়তা রয়েছে সেই গানগুলোর অনেকগুলো গানের কথাই কিন্তু তার লেখা, এবং সেই কথাগুলো এখনও আমাদের হৃদয়ে আঁচড় কেটে আছে এবং আগামীতেও থাকবে এমনটি আমাদের প্রত্যাশা। আমাদের মাঝে আজ আছেন গীতিকবি আসিফ ইকবাল। শুভ দুপুর। শুভ দুপুর। শুরুতে শুনবো, এবার ঈদে একটি সিনেমা এসেছে এবং সিনেমা একটি গান, সে গান নিয়েও জানতে চাই। আপনার মুখ থেকে নামটি শুনবো, কি সিনেমা এবং সিনেমার কোন গানটি এখন আমাদের হৃদয়ে একদম বিরাজ করছে? রাজকুমারের কথাই বলছেন। একদম তাই, একদম। রাজকুমারের যে রোমান্টিক সংটা, সেটা নিয়ে, যেটা আমার লেখা, আকাশের সুর করা, কোনাল এবং বালাম গেয়েছে। হ্যাঁ, এটাই বলছেন। এটি একদমই রাজকুমারের কথা বলছি, এবং আমার মনে হয় আপনাকে জিজ্ঞাসা করার আগে আমার দর্শকরা বুঝে ফেলেছে যে আমি কোন সিনেমার কথা বলছি, কারণ ইউটিউব ট্রেন্ডিংয়ে রাজকুমার একদম রিলিজের পর থেকেই একদম ট্রেন্ডিং 10-এর মধ্যে আছে সেরা গান। হ্যাঁ, এটা একই ছিল, এখন দুইয়ে আছে। অনেকদিন হয়ে গেল তো, প্রায় 4-5 সপ্তাহ টানা একে ছিল, এখন দুইয়ে আছে। এবং শুধু রাজকুমার নয়, ইউটিউব ট্রেন্ডিংয়ে টানা 10-এ যে শীর্ষ গানগুলো রয়েছে তার মাঝে আরও দুটো গান রয়েছে যেটি আপনারই লেখা। হ্যাঁ, আরও দুটো গান ছিল, এখন হয়তো টানা 20-এর মধ্যে 3টা গান, বাট কিছুদিন আগেও প্রথম 10-এ 3টা গান ছিল। এর মধ্যে একটা হচ্ছে ভালোবাসি বলে দাও, বলে যাও। এটা হচ্ছে ইমরানের সুর করা, ইমরান এবং তৃষার গাওয়া। এটা ইমরানের চ্যানেল থেকে বের হওয়া। আর আরেকটা গান তো প্রিয়তমা। প্রিয়তমা গত বছরের গান, কিন্তু এইবারও ট্রেন্ডিংয়ে আছে। সো এটাও আকাশের সুর করা, আমার গাওয়া, কোনাল এবং বালামের, আমার লেখা, কোনাল এবং বালামের গাওয়া। প্রিয়তমা এখনো সকলেরই প্রিয়, প্রায় 1 বছর রিলিজের পরেও যে টাইটেল সংটা ও প্রিয়তমা। আমরা যেহেতু রাজকুমারের কথা দিয়ে শুরু করেছিলাম, সেটি দিয়ে আমরা আলাপচারিতাটা আগাই। রাজকুমারের যে টাইটেল সং একদম রিলিজ হওয়ার পর থেকে এমন দর্শক প্রিয়তার শীর্ষে উঠে এসেছে। রাজকুমারের গানের কথা লিখেছেন কোন ভাবনা থেকে, বা কেমন ছিল কথা লেখার সেই জার্নি? বেসিক্যালি এটা যখন আমাদের পরিচালক হিমেল আশরাফ, ও আমাকে যখন বলল যে ভাইয়া এই গানটা করতে হবে এবং আমরা প্রিয়তমা টিম নিয়ে এই কাজটা করব, তো তখন আকাশ আমাকে একটা সুর পাঠালো, একটা সুরের ডামি, শুধু মুখের জাস্ট ফার্স্ট 2টা লাইনের একটা ডামি পাঠালো। ওখান থেকে গানটা শুরু, এবং আমরা জানতাম যে রাজকুমার এই শব্দটা আমাদেরকে লিখতে হবে। সো আমার জন্য যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে, প্রিয়তমা বললে যেমন আমি একদম প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত ছুঁয়ে যেতে পারি, রাজকুমার বললে আসলে এটা সবার জন্য রেলিভেন্ট হয় না, সবাই নিজেকে রাজকুমার মনে করে না। সো এই জায়গাটা একটা চ্যালেঞ্জ ছিল যে কিভাবে আসলে রাজকুমারটাকে আমরা এমন একটা জায়গায়, কনটেক্সটে ফেলতে পারি যেটা আসলে সার্বজনীন হবে। সো ম্যাস করার জন্য আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে, এবং সেখান থেকে আসলে পুরো জায়গাটা শুরু। এবং সেই শুরুটা থেকেই আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। সো আপনি যদি চোখ বন্ধ করেন তাহলে দেখবেন যে জনম জনমের যে ভালোবাসাটা, এটা শুধুমাত্র একজন প্রেমিক বা প্রেমিকার জায়গা থেকে দেখা না, এটা কিন্তু একজন মা তার ছেলের জন্য বলতে পারেন এবং সবার জন্য বলতে পারেন, এবং সেই মিনিংটা গল্পের সাথে যোগ রেখে আমরা ওই জনম জনমের ভালোবাসাটাকে আমরা রেখেছি, সো দ্যাট এটা সর্বব্যাপী হয়। এবং আপনি যদি টিকটক, ফেসবুক রিলস, ইউটিউব রিলস এগুলোতে দেখেন, আপনি দেখবেন যে বাবা তার মেয়েকে নিয়ে গান করছে, মা তার ছেলেকে নিয়ে গান করছে, হ্যাঁ, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ গান করছে, হ্যাঁ, তারপরে বোন বোনকে নিয়ে গান করছে, ভাই ভাইকে নিয়ে গান করছে। সো দেয়ার ইজ সো মাচ, বিকজ ওই একটা লাইন, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। আর আমাদের যেহেতু ফিল্মের কনটেক্সটে নিতে হবে, সেজন্যই হচ্ছে তোমার রূপকথাতে আমি হব রাজকুমার। আচ্ছা, এই ধরনের এটার মধ্যে কিন্তু আসলে সুরের একটা ব্যাপার আছে। সুরটা অনেক সহজ, এবং সুরটা মানুষকে বারবার ওর ভিতরে ঢুকিয়ে দেয় আর কি, ঢুকিয়ে দেয়, এবং
ওই গ্রুভ থেকে বের হতে চায় না মানুষ। তো সুরের একটা জাদু আছে আসলে। সুরের এই ইমাজিনেশনটাকে যখন আপনি গানের কথা লেখেন তখন কি নিজে নিজে একটু ভাবার চেষ্টা করেন যে কেমন হতে পারে? হ্যাঁ, এটা তো ভাবতেই হয়, বিশেষ করে যদি সুর ছাড়া কোনো গান যখন আমরা প্রথম লিখি সেই সময় একটা ইমাজিনেশন একরকম থাকে এবং সবসময় দেখা যায় যে সুরটা আসলে একটা অন্য ডাইমেনশন দিচ্ছে। আর সুরটা যখন থাকে তখন সুরটাকে অনেক বেশি ইন্টারনালাইজ করতে হয়। অ্যাজ এ লিরিসিস্ট আমার ভিতরে আমাকে আসলে ধারণ করতে হয় সুরটাকে। যখন ওটাকে ধারণ করা যায় তখনই আসলে ওই সুরের থেকে একটা কথা সুন্দর করে বসানো যায়। সিনেমার জন্য গান লেখাটা কি একটু বেশি ডিফিকাল্ট? সিনেমার জন্য গান লেখাটা একটু চ্যালেঞ্জিং আমি বলবো, এজন্য যে এখানে একটা গল্প থাকে, প্রেক্ষিত থাকে এবং ওই প্রেক্ষিতের মধ্যে আপনাকে রোমান্টিক গানই লিখতে হচ্ছে, কিন্তু আপনি দেখেন যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, এটা যেরকম একটা কনটেক্সটে লেখা গান, হ্যাঁ, রাজকুমারে কিন্তু ওই রোমান্টিক গানই আপনি লিখছেন, কিন্তু আপনি লিখছেন একদম অন্য পার্সপেক্টিভ থেকে, গল্পের প্রয়োজনে আসলে আপনার কথাগুলো সাজে আর কি। সো এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, আবার আমি অনেক বেশি উপভোগও করি, কারণ আমি আসলে কোনো কিছু ভিজুয়ালাইজ না করে লিখতে পারি না। সো ওই জায়গাটা আমার মনে হয় যে ফিল্মে গান লেখাটা আমার জন্য অনেক বেশি মানে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি আমি। একের পর এক যে গান লিখছেন এবং প্রত্যেকটা গানই এমন ট্রেন্ডিং হচ্ছে, দর্শকদের মন জয় করছে, মানে আনবিটেবল সবকিছুর সাথে, এটার ম্যাজিকটা আসলে কি, কেন মনে আসলে হচ্ছে? এটা আমাদের যত না কৃতিত্ব তার চেয়ে অনেক বেশি কৃতিত্ব দর্শকদের, কারণ ওনারা যখন আমরা কোনো কিছু লিখলে ওটা নিচ্ছেন, তখন আমি যেহেতু একটা মার্কেটিংয়ের ছাত্র, আমি সারা জীবন মার্কেটিংয়ের কাজ করেছি, সো আমি তো আসলে সবসময় লিসেনারদেরকে চিন্তা করেই আমাকে আমার গানগুলো সাজাতে হয়। সো আমি যখন ওই গানটা সাজাচ্ছি, আমি জানি যে আমার টার্গেট অডিয়েন্স কীরকম, তাহলে তাদের জন্য আমাকে যা লিখতে হবে এবং যেটা আসলে একটা তাদের হৃদয় স্পর্শ করবে, তারা এটা নিয়ে গুনগুন করবেন, এরকম কিছু লাইন তৈরি করাটা হচ্ছে আসলে ব্যাপার আর কি, এবং ওইটাই আমি করতে পছন্দ করি। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে মার্কেটিং এর ছাত্র, ব্যবসায়িক একটা সম্পৃক্ততা আছে নিজের পেশাগত জায়গায়, পড়াশোনার জায়গায়, সেই সাথে আবার এই যে গীতিকবির একটি পরিচয়, একটি কাব্যিক সত্তা, তাই না? দুটো তো একটুখানি দুদিকের ভিন্ন ক্ষেত্র না, দুটিকে একসাথে ব্যালেন্স করেন কিভাবে? এই ব্যালেন্সটা না আসলে করতে করতে হয়ে গেছে। হ্যাঁ, এটা যে কনসিয়াসলি করেছি তাও বটে, হ্যাঁ, আবার এখন এটা হচ্ছে, এখন আপনি এটাকে ম্যাস্ট্রি বলতে পারেন। হ্যাঁ, সো যেটা হয় সেটা হচ্ছে যে গান লেখাটা আমি কখনো ছাড়তে চাইনি। সো অনেকের হবি থাকে না, আমার কিন্তু এটা হবিই ছিল এবং এখনো হবিই আছে। আই এম নট এ প্রফেশনাল লিরিসিস্ট। আমি যদিও প্রফেশনালি অনেক কাজ করছি, কিন্তু আমি এটাকে প্রফেশনালি কাজটি করেন যেটা করছি, কিন্তু আমার জন্য এটা হবি, মোর দেন প্রফেশনালিজম। আমি এটাকে হবি হিসেবে নিয়েছি, এবং যখন আপনি কোনো একটা জিনিস শখ থেকে করবেন, হ্যাঁ, সেই জায়গাটায় আপনার কিন্তু দেয়ার ইজ এ ম্যাজিক ইন ইট, এবং আপনি ওই ম্যাজিকটা ইন্টারনালি এনজয় করতে পারবেন এবং সেটাই কিন্তু আপনি পাস অন করতে পারবেন টু ইউর অডিয়েন্স। তাহলে বলা যায় যে ইটস দ্য ম্যাজিক, যে বলছিলাম যে একটির পর একটি গান প্রত্যেকটি যে দর্শকপ্রিয়তা পাচ্ছে, এই ম্যাজিকটা আসলে আপনি বোধহয় নিজের মাঝে আসলে ফিল করতে পারেন। না, আমি খুবই ফরচুনেট, কারণ হচ্ছে আমি একদম আমার জীবনের শুরু থেকে যে গানগুলো করে এসেছি, আমার মানে যদি আপনি 2-3 বছরের একটা স্প্যান ধরেন, আই স্টার্টেড মাই ক্যারিয়ার, গানের ক্যারিয়ার আমি শুরু করেছি লেট 80s-এ, মানে 86-87-এর দিকে আমার শুরু। সো তখন থেকে এখন পর্যন্ত আমি যে গান করেছি, every 2 to 3 years there were certain songs which became very very popular. সো ওই প্রথম থেকেই কিন্তু এই জার্নিটাতে আমি হয়তো কয়েকটা জেনারেশনসকে আমার গান শোনাতে পেরেছি, এটাই হচ্ছে আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। এবং এই যে 1986 থেকে 87 থেকে যে আমার যাত্রা, এই যাত্রায় সিনেমা কিন্তু আমার মেইন মিডিয়াম ছিল না। আমি সবসময় অডিওতে গান লিখে বড় হয়েছি, এবং অডিওতে প্রচুর গান আমি করেছি। জেমসের গান করেছি, আয়ুব বাচ্চু ভাইয়ের গান করেছি, নকিব ভাইয়ের গান করেছি, সামিনা চৌধুরীর গান করেছি, সবচেয়ে বড় কথা কুমার বিশ্বজিতের গান করেছি, শুভ্রদেবের গান করেছি। এই যে
বিভিন্ন আর্টিস্টের যে গানগুলো আমি করেছি, ব্যান্ডের গান করেছি, রেনেসের গান করেছি, ফিডব্যাকের গান করেছি, মাইলসের গান করেছি, এই যে জার্নিটা, এই জার্নিতে কিন্তু দেয়ার আর সো মেনি সংস, এবং আজকে জেনারেশন যখন এই গানগুলো জানে যে আচ্ছা এটা আপনি লিখছেন, ও মাই গড, হ্যাঁ, তখন তারা নিজেরাও অনেক বেশি অস্ট্রাক হয়। সো এটা আসলে আমাকে খুব প্লেজার দেয়। আর প্লাস গান ভালোবাসি দেখে গানচিল মিউজিক করেছি, গানচিল মিউজিকের প্রচুর গান, আমি শুধু নিজে গান লিখি তা না, আমি কিন্তু প্রচুর গান প্রডিউস করি, এবং আমি চাই যে নতুন ট্যালেন্ট, হ্যাঁ, নতুন সম্ভাবনাগুলো যাতে কাজ করুক, এবং বাংলা গানের যে মৌলিক গানের যে ইমপ্রুভমেন্ট, সেটার দিকে আমার নজর অনেক বেশি। কিছু গান আছে যে এখনো আমাদের কাছে সেই পুরনো গান এখনো নতুনভাবে আমাদেরকে ধরা দেয়। এমন কোনো পছন্দের গান বা আছে না যে আপনি খুব এনজয় করেছেন এই মানুষগুলোর সাথে কাজ করে, বা একটি গানের কথা লেখা দেখে, সেই কয়েকটি গানের স্মৃতিকে আমাদের সাথে শেয়ার করতে পারেন? হ্যাঁ, মানে ধরেন আমার তো গান লেখার শুরু বা গান লেখার যে শেখা, আমাকে গান লিখতে শিখিয়েছেন হচ্ছে তখন ফিলিংস ব্যান্ডের, চিটাগংয়ে ছিলেন ফিলিংস ব্যান্ডের কিবোর্ডিস্ট এবং ব্যান্ড লিডার সৈয়দ মনসুর। সো উনার কাছ থেকে আসলে ইন্সপায়ার্ড হয়ে করা, এবং উনি আমাকে নকিব ভাই এবং বাচ্চু ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেন। আমার গান লেখাটা স্ট্রাকচারালিজম এবং গান লেখাটা কিভাবে হবে এবং কিভাবে এক্সপ্রেস করা যাবে, এইটার মূল কাজটা, মানে মূল গাইডেন্সটা ছিল নকিব খানের। হ্যাঁ, শ্রদ্ধেয় নকিব ভাই, উনি আসলে উনার যে টিউন করা, আমাকে একদম পাশে বসিয়ে বহুদিন উনি টিউন করিয়েছেন, এবং ওই টিউনের সাথে সাথে যখন আমরা কথাগুলো বসাই বা একটা গান লিখলাম, উনি টিউন করছেন, ওখান থেকে যে ইমপ্রুভমেন্টসগুলো আসে বা কিভাবে কি হয়, এই জিনিসগুলো উনি খুব হাতে ধরে এক্সপ্লেন করেছেন আমাকে। তো ফলে আমার গ্রুমিংটা অনেক পোক্ত হয়েছে। এর সাথে সাথে আপনার ধরেন কুমার বিশ্বজিৎ, আয়ুব বাচ্চু, এরা দুজনও খুবই গাইড করেছেন আমাকে। ধরেন কুমার বিশ্বজিৎ খুব ছোটবেলায়, মানে আমার ধরেন আমি মাত্র ইউনিভার্সিটিতে পড়ছি, ওই সময়ে আমাদের যে গান সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ, হলেও হতে পারে ভেবে দেখিনি, নকিব ভাই সুর করা, বিশুদা গিয়েছেন। হ্যাঁ, তারা ভরা রাত রয়েছে, তারা ভরা রাত আছে। সো তারা ভরা রাতটা আবার লাকি ভাইয়ের সুর করা। হ্যাঁ, সো এই যে গানগুলো এবং গানের জন্য যে প্যাশন এবং গানকে ভালো করতে হবে, এটার জন্য যে তৃষ্ণা, এই তৃষ্ণাটা কিন্তু এই যে কুমার বিশ্বজিৎ, হ্যাঁ, নকিব খান, আয়ুব বাচ্চু, এদের দ্বারা খুব। নকিব খানের যে স্বপ্ন ঝরানো যে গানটি রয়েছে আপনার, এবং জেমসের অনন্যা, মানে এই গানগুলো এখনো আমাদের হৃদয়ে এমনভাবে দাগ কেটে আছে, এবং সেই গানের গল্পগুলো আসলে শোনার একটা আগ্রহ থাকে। স্বপ্ন জড়ানোর গান আপনি জানেন? এটা তো দিস ইজ কোয়াইট সারপ্রাইজিং, আপনাকে কেউ বলে দিচ্ছে না তো ভিতর থেকে। কারণ স্বপ্ন জড়ানো এমন একটা গান যেটা আজকে জেনারেশন শুনেছে কিনা আমি জানি না, কারণ হচ্ছে এটা ইউটিউব বা অন্যান্য জায়গায় এত কিছু নাই, কিন্তু এই স্বপ্ন জড়ানোটা একটা কান্ট্রি সং এবং কান্ট্রি টিউনে করা। আমি এবং নকিব ভাই পাশাপাশি বসে গানটা করেছি, এবং গানটা যখন করলাম, বিশ্বাস করেন চোখ বন্ধ করলে আপনি ইম্যাজিন করতে পারবেন যে আসলে স্বপ্ন জড়ানো রাতের হাওয়ায় নির্জনে ভাবছি তোমায়, জানি না এখন তুমিও কি ভাবছো বসে আমায়, তোমায় নিয়ে স্বপ্ন সাজাবো এসো না ঝর্ণা ধারা, জোনাকিরা কানে কানে বলেছে আমায় আসছো তুমি পায়ে পায়ে, জোছনাকে আমি বলে রেখেছি তোমাকে যেন ছুঁয়ে যায়। এই যে ফিলিংসটা, যে একটা মেয়ে আসছে আমার সাথে দেখা করতে এবং তাকে জোছনা ছুঁয়ে যাবে, আমি তার জন্য তার কিছু দিতে পারবো না, তখন তো পকেটে অত টাকা নাই, অত কিছু নাই, বাট আমি চাই যে জোছনা যাতে তাকে ছুঁয়ে যায়। এবং এই যে জায়গাটা আসলে সামিনা চৌধুরীর সেই গানটির কথা আমার মনে পড়ছে, যে তুমি এলে পায়ে পায়ে জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা কাশবন, নদী যে কয়ে যায় নীল সুরে কয়ে যায়, ভালোবাসা ভালোবাসা অনুপম। আপনি কি গাইতে পারেন? না, আমি গাইতে পারি না, আমি শুনে যদি চেষ্টা করেন। কোনোদিনও না, বিকজ আমি যেটা পারি না সেটা আমি করি না, আমি যেটা পারি সেটা করি। ফর এক্সাম্পল, আমি কথা বলতে পারি, হ্যাঁ, আমি গান লিখতে পারি, সেটা আমি ভালো পারি, বাট গান গাইতে পারি না। এই যে গানের জার্নির কথা বললেন না, যে সেই 80s এর সময় থেকে আর্লি 80s বা তারপর 90s একটা হিউজ ট্রান্সফরমেশন কিন্তু ছিল। প্রথমে শুধু আমরা শুনতাম গান দেখতে পেতাম না, এখন আবার গান দেখতে পাই। গানের যে ট্রান্সফরমেশন এলো, নতুন নতুন স্পটিফাইয়ের মাধ্যমে গান আরো সহজলভ্য। এই ট্রান্সফরমেশনটাকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখেন, টেকনোলজি আসলে ইজ এ বিস্ট। ক্যাসেট টু স্পটিফাই, এই মাঝখানের জার্নিটা, এই যে ক্যাসেট না, আমার কিন্তু শুরু রেকর্ড থেকে, বুঝছেন? মানে আমি যখন গান শুনি তখন তো আমরা রেকর্ডে গান শুনতাম, আমরা যখন গান শুনি তখন আমরা রেডিওতে গান শুনতাম।
বিজ্ঞাপন তরঙ্গ, আকাশবাণী কলকাতা, এই ছিল আমাদের শুরু। হ্যাঁ, এখন তো ধরেন, এবং ওই সময় আমার বড় আপা ছিলেন, শি ইউজ টু লিসেন টু লট অফ সংস। সো ওর যে টেস্ট, ওই টেস্টটা না আমার উপরে ইম্পোজড হয়েছে, যে ওর কিন্তু একটা বড় ছাপ আছে। যেমন ও ইংরেজি গান শুনতো, হচ্ছে আপনার সাইমন গারফাঙ্কেলের গানগুলো শুনতো। হ্যাঁ, সো ওই গানগুলো আমাকে অনেক বেশি পোয়েটিক করেছে। হ্যাঁ, যে মানে ইংলিশ পোয়েট্রি থেকে কোন জিনিসগুলো আমার কাছে আসবে। সো ওই রকম এই যে ব্যাপ্তিটা, গান শোনার জন্য যে সর্বভুক হতে হয়, এবং গান যে আসলে চর্চার বিষয়। গানটা কিন্তু আপনি জাস্ট এত বছর ধরে কিন্তু আপনি গান লিখতে পারবেন না যদি না আপনি ইউ আর নট ইনটু কন্টিনিউয়াস প্র্যাকটিস। আপনি নতুন কবিতা পড়ছেন, নতুন জিনিসপত্র শুনছেন, নতুন গান শুনছেন, এগুলো না হলে কিন্তু আপনি পারবেন না আর কি। সো ওই জায়গাটা থেকে মূল জিনিসটা আসা। একদমই তাই। এই যে আপনি যেমন লেজেন্ডারি কিছু সিঙ্গারের সাথে কাজ করেছেন, এখন তো নিউ জেনারেশনের সাথে কাজ করারও একটা ভীষণ কি বলবো একটা প্রবৃত্তি আছে, যে নতুনদের সাথে কাজ করা এবং নতুনরা আপনার কাছে শিখছে। আর তাদেরকে আপনি কিভাবে পাচ্ছেন এই মিউজিক ইন্ডাস্ট্রিতে? আমি খুব রিসেন্টলি একটা ভেরি নিশ সেগমেন্টের জন্য একটা কাজ করেছি। কাজটা মিনারের গান। হ্যাঁ, মিনারেরই সুর, মিনারেরই মিউজিক, সব কিছু করা। মিনার আমাদের খুবই প্রমিজিং একজন সিঙ্গার, যে ঝুম করেছে, যে দেয়ালে দেয়ালে, কারণে অকারণে এই গানগুলো করেছে। ওর জন্য আমি একটা গান, এক্সপেরিমেন্টাল একটা গান করেছি। আমরা জানতাম যে গানটা আস্তে আস্তে গ্রো আপ করবে। তো এই যে নতুনদের সাথে কাজ করাটা না আরেকটা রিফ্রেশিং অভিজ্ঞতা। নতুনদের সাথে কাজ করলে ওদের নিউ আইডিয়াজের সাথে আমার স্ট্রেংথসগুলো হয়, এবং ওরা আসলে যেই ওয়ার্ডসগুলো চাচ্ছে বা ওরা যে ধরনের মানে কি বলবো টিউন স্ট্রাকচারে কাজ করে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের কনভেনশনাল স্ট্রাকচার থেকে একটু বাইরে। হ্যাঁ, এবং এই কনভেনশনাল স্ট্রাকচার থেকে বের হয়ে গানগুলো করা এবং ওদের সাথে একটা কোল্যাব করলে যেটা হয় সেটা হচ্ছে যে ইউ গেট লট অফ নিউ নলেজ। সো ওই নতুন যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আসলে আমাকেই সমৃদ্ধ করে। সো আমি নতুনদের সাথে কাজ করতে অনেক বেশি এনজয় করি। ভীষণ ভালো লাগে আসলে। এই যে একটা আমার মনে হলো একটা জার্নির একটা প্রতিচ্ছবি আমাদের সামনে আজকের এই শোতে চলে এলো আপনার মধ্য দিয়ে। একজন গীতিকবি কি করে একজন সঙ্গীত শিল্পীকে আসলে পর্যায়ক্রমে দেখে আসছে, বিভিন্ন এইজের, বিভিন্ন টেস্ট। যেমন নিঝুম রাত অথবা ব্যস্ত দিন, তুমি ছাড়া পৃথিবী অর্থহীন। এই যে এই অদিতের এই যে অন্তহীন অ্যালবামের গান, হ্যাঁ, কিংবা হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকে। আজকে গানগুলো সার্চ দিয়ে আবার শুনবো মনে হচ্ছে। আর এই যে আপনি এতক্ষণ সিনেমার কথা শুনেছি, সিনেমার গানের লেখার কথা, আবার অ্যালবামগুলো ছিল যেগুলো, ব্যান্ড সঙ্গীতের কথা শুনেছি, আবার এই যে রিয়েলিটি শোর জন্য কিন্তু আপনার লেখা গানগুলো আমাদের ভীষণ জনপ্রিয় এবং পছন্দের। মানে বিশেষ করে যদি বলতে চাই, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, হবে হবে দেখা, এই গানটাই মানে যখন আপনি লিখেন এবং গানটি সর্বপ্রথম পুরো দেশের বাসীর কাছে আসে, সেটা একটা ভিন্ন আলোড়ন সৃষ্টি করে। এটি শোনার পর আপনার কেমন অনুভূতি হচ্ছিল? এটা না মানে এটা আমার জীবনের জন্য একটা বড় মাইলস্টোন। আমি মনে করব আমার জন্য বিশেষ করে এটা নকিব ভাইয়ের একটা গিফট। হ্যাঁ, নকিব ভাই যখন আমরা গানটা করতে যাই তখন আমরা জানতাম না যে আসলে গানটা কি হবে, কিন্তু আমি জানতাম যে আই উড লাইক টু ইন্সপায়ার দ্য ইউথ। বাংলাদেশের ইউথকে গানে ফেরত আনতে হবে। কেন? কারণ হচ্ছে বাংলাদেশে যখন আমি আসলাম বাইরে থেকে, তখন আমি দেখলাম যে বাংলাদেশে অনেক বেশি হিন্দি গান শুনছে মানুষ। হ্যাঁ, যে তু মেরা সোনিয়া, এটা ওটা, বিভিন্ন ধরনের গান চারিদিকে বাজছে, এবং আমার কাছে মনে হলো যে না, আমাদের আসলে একটা নতুন রিভাইভাল দরকার। সো নতুন রিভাইভালের জন্য যখন আমি ক্লোজ আপে কাজ করতাম, সো আমি ক্লোজ আপ ওয়ান এই পুরোটাই আমার ব্রেন চাইল্ড। সো আমাদের ইনফ্যাক্ট অনেকের সাথে আমিও একজন ছিলাম। সো দেয়ারফর দ্যাট ওয়াজ দ্য হোল থিং। তো এই যে ক্লোজ আপকে আমরা এই যে ছেলেপেলেদেরকে ইন্সপায়ার করা টু সং, যে তুমি সন্ত্রাসী হও না, হ্যাঁ, তুমি মারামারির মধ্যে ড্রাগসের ভিতরে যেও না, তুমি অন্য কোনো কিছু করো না, ইউ গেট ইনটু মিউজিক, দ্যাটস সো পিওর, দ্যাটস সো স্যাক্রেড। হ্যাঁ, অনেক পবিত্র, অনেক ভালো, এতে মানুষের হৃদয়ে স্পর্শ করা যায়। এই যে এত সুন্দর একটা জায়গা, সেই জায়গাটাকে ইন্সপায়ার করার জন্য আমি চিন্তা করছিলাম যে কি করা যায়, কত ছেলেপেলেকে ইন্সপায়ার করতে হবে যাকে আমি জানি না, শুনি না। হয়তো দেখা যাচ্ছে যে আপনার রংপুরের, হ্যাঁ, মিঠামইন গ্রামের একটা ছেলে আসছে,
গান গাইতে, তাকেও যেরকম, অথবা আপনার শিবপুরের একটা গ্রামের ছেলেকে, কিংবা আমার নিজের গ্রাম কাঞ্চনার একটা জেলে যে গান গাইতে পারে, তাকে গান গাওয়াতে উৎসাহ দেওয়া, এই যে ইন্সপায়ার করার জন্য যে গানটা, তো ওই জায়গাটা থেকে আসলে তৈরি করা। এবং যখন আমি এটা ভাবছিলাম, তখন আমি ভাবলাম যে শুধুমাত্র গানের জন্য কেন বলবো, প্রত্যেকটা মানুষকেই তো ইন্সপায়ার করতে হবে। কারণ বাংলাদেশের প্রতিটা মানুষ যদি ইন্সপায়ার্ড হয়ে তার নিজের কাজটা ভালোভাবে করে, তার যে গোল আছে, তার যে লক্ষ্য আছে, তার যে স্বপ্ন আছে, সেটা যদি সে অর্জন করতে যায়, তাহলেই তো কাজটা হয়ে গেল। এবং সেজন্যই যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়। বাহ, চমৎকার। আমি আসলে অভিভূত এই গল্পগুলো শুনে। আসলে একজন তরুণ প্রজন্মের তো আমিও একজন প্রতিনিধি, তো সেই জায়গা থেকে এই গানটি, এই গানের গল্প সবকিছু আমাকে অনুপ্রেরণা দিল, আমার মনে হয় আমার দর্শকদেরও। আপনি যে মিউজিক্যাল জার্নি জেনারেশন বাই জেনারেশনের কথা বলছিলেন, তাই না, যে একটা জেনারেশন তারপর আরও নতুন জেনারেশন, সবার কিন্তু মিউজিক্যাল টেস্টের একটা ডিফারেন্স থাকে, তো এই টেস্টটা আইডেন্টিফাই করেন কিভাবে? দেখেন, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, বুঝছেন। এটা মানে এটা কিন্তু মানে ইটস অ্যান এভলিউশন। হ্যাঁ, এটা একটা রূপান্তরের প্রক্রিয়া আমি যেটাকে বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ তার যে গানগুলো করে গেছিলেন ওই সময়ের যে ভাষার চর্চাটা আর এখনকার ভাষার চর্চার মধ্যে দেয়ার ইজ এ ডিফারেন্স। কীরকম? ইভেন আমরা 90s যে গানটা করেছি বা 80s যে গানগুলো করেছি আর আজকে যে গানটা করছি, তার মধ্যে কিছু ডিফারেন্স আছে। কীরকম ডিফারেন্স আমি বলি। আমরা যখন 90s গান করেছি তখন মানুষ বই পড়তো, উপন্যাস পড়তো। সো উপন্যাসের বিভিন্ন শব্দ তাকে ভাবাতো, তাকে ইম্যাজিন করাতো। এবং টেকনোলজি এমন ছিল যে গানটা আমি গাইলাম, গানটা ইন্টারনালাইজ করে যে যার মতো করে ভিজুয়ালাইজেশনটা দেখতো। এখন কিন্তু টেকনোলজি ইজ ডিফারেন্ট। টেকনোলজিতে আমরাই তাকে ভিজুয়ালাইজ করানোর জন্য হেল্প করে দিচ্ছি। ফলে এবং প্লাস ও কিন্তু এত উপন্যাস পড়ে না, সে কিন্তু ইজ অ্যান ইন্টারনেট ফ্রিক। সো ইন্টারনেটে যা পাওয়া যায় সেটাই পড়ে এবং কঠিন কোনো কিছুর ভিতরে সে ঢোকে না। ফলে আমার ওয়ার্ড চুজিংগুলো অনেক সাবধানের সাথে আমাকে করতে হয়, যে আমি কোন শব্দগুলো ব্যবহার করলে আসলে তাকে কানেক্ট করতে পারবো এবং সেখানে কতটুকু আমি আধুনিক হব, কতটুকু সেকেলে হব, এই জায়গাগুলোকে আসলে ব্যালেন্স করতে হয়। এবং এটাই আসলে আমাকে খুব আলোড়িত করে আর কি। বাহ, ভীষণ ভালো লেগেছে আসলে আপনার সাথে পুরো আয়োজন জুড়ে এত এত গল্প আমি শুনেছি এবং আমার মনে হয় আরও গল্প শোনা যেত যদি আমাদের হাতে আরও সময় থাকতো। তবে আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তারকা কথনে পাঠক সমাবেশের পক্ষ থেকে একটি বই আপনাকে উপহার দিতে চাই। ও, থ্যাংক ইউ। প্লিজ আপনি বসুন। জি, থ্যাংক ইউ। আপনি অনেক অনেক ভালো থাকবেন এবং নতুন প্রজন্মের এই জেনারেশনের কাছ থেকে আসলে আপনার কাছে আবদার যে আপনার এই গানের চর্চা, গান লেখার চর্চা অব্যাহত থাকুক, আমরা আরও লেজেন্ডারি সব গান আপনার কাছ থেকে দোয়া করবেন। হ্যাঁ, আসলে আমরা কিছুই না, সব কিছু আসলে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত আমি মনে করি। এবং আমি এর আগেও তারকা কথনে এসে বলেছি, আমি আবারও বলতে চাই যে আই উড লাইক টু স্টে গ্রাউন্ডেড। হ্যাঁ, আমার ভিতরে সবসময়ই একটা বিনীত ভাব যাতে থাকে, নম্র ভাব যাতে থাকে। হ্যাঁ, আমাদের যে কোনো সাকসেস আসলে এটা আমার সাকসেস না, এটা আসলে একটা টিম ওয়ার্ক। এবং আমি শুধু তাদের সাথে মিলে, মানে মিউজিক ইজ এ কোলাবোরেটিভ আর্ট, সো আমি শুধু সবার সাথে মিলে একটু অংশগ্রহণ করি, এই যা। বাট বাকি কৃতিত্বটা সব গায়কদের, সুরকারদের এবং আমাদের চিত্র পরিচালক যারা, সিনেমা যারা বানান তাদের, মিউজিক ভিডিও যারা বানায় তাদের। সো আমার জন্য হচ্ছে আই এম জাস্ট আ পন আর কি, একটা ছোট্ট দাবার গুটি আর কি একটা। ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বাড়ছে বাইরের তাপমাত্রা, এজন্য এই তাপমাত্রায় বর্ধিত যে গরম, তাতে আমাদের ভালো থাকাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তবে মুশকিল হলেও কিন্তু আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমাদের সাহায্য করতে পারে। এই গরমে সুস্থ থাকুন একটি বিশেষ সেগমেন্ট, চলুন আমরা দেখে আসি। গৃহিণীরা দেখা যায় যে সবসময় ঘরের সবার জন্য কিভাবে পুষ্টিটা মানে বজায় রাখবে সেই জিনিসটা চিন্তা করে থাকেন। তো ওই ক্ষেত্রে
এই গরমে যদি চুলার পাড়ে বেশি টাইম ধরে যায় তাহলে কিন্তু তাদের জন্য খুব সমস্যা। শুধু গৃহিণীদের কথা বলবো না, আমাদের যারা হেল্পিং হ্যান্ড থাকে তাদের জন্য কিন্তু খুব সমস্যা যে বারে বারে চুলার পাড়ে যাওয়া। এক্ষেত্রে যে জিনিসটা করা যেতে পারে যে আপনার পরিবারের পুষ্টি নিশ্চিত করতে গেলে যে তাজা যে সমস্ত খাবারগুলি সেগুলি যদি আমরা খাই সেটা ভালো। এবং ওই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, প্রতিদিন যদি একটু হলেও দই বসানো সম্ভব হয় সেই জিনিসটা দিয়েও কিন্তু শরীর ঠান্ডা রাখবে এবং সেটা খুব ভালো কাজ করবে। আমি এখন আসি যে রান্না না করেও পুষ্টি কিভাবে বজায় রাখা সম্ভব। যেমন আপনি এমন একটা কাজ করতে পারেন যে একটা সালাদ তৈরি করলেন এবং সালাদের সাথে আপনি যদি একটু দই মিক্স করে নেন, দইয়ের সাথে আপনি যদি বাদাম মিক্স করেন তাহলে কিন্তু সেটা একটা পরিপূর্ণ একটা পুষ্টিকর খাবার হয়ে যায়। অর্থাৎ এইটা তৈরি করার জন্য কিন্তু আপনাকে চুলার পাড়ে যেতে হচ্ছে না। আর এর পাশাপাশি আপনি যখন ফ্রুট জুস খাবেন তাহলেও কিন্তু আপনার হয়। যখন আমরা অনেক বেশি গরমে পড়ি সেখানে একটা ছোট্ট টিপস দিতে চাই, যেমন বড় বড় যেই পানির বটলগুলি আছে, যেমন 5 লিটারের পানির যে সমস্ত বটলগুলি, সেগুলি যদি আমরা ফ্রিজে রাখি, ধরলাম ঘরে এসি নাই, আপনাকে বারবার কাজের মধ্যে থাকতে হচ্ছে, সেই জায়গাটায় সেই পানির বটলটা যদি আপনি কিছুক্ষণ ধরে রাখতে পারেন আপনি দেখবেন সারা শরীর আপনার ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ আমাদের যেই ব্যবস্থাটা নিতে হবে সেটা হচ্ছে পরিবেশ ঠান্ডাও রাখতে হবে, পাশাপাশি নিজেদের শরীর বা নিজেদের তাপমাত্রা যেন কন্ট্রোলে থাকে সেই জিনিসটা খেয়াল করতে হবে। কারণ এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি এবং হিট স্ট্রোকে যে জিনিসটা হয় যে নর্মাল টেম্পারেচারের সাথে সাথে শরীরের টেম্পারেচারও অনেক বেশি বেড়ে যায়, যার জন্য সেই ঝুঁকির সম্ভাবনা হয়। এবং আমরা শরীরটাকে ঠান্ডা রাখতে গেলে শসা জাতীয় জিনিস যদি আমরা একটু বেশি খাই আমাদের শরীর অলওয়েজ ঠান্ডা থাকবে। অর্থাৎ আমাদেরকে চুলার পাড়ে না গিয়েও নিজেদেরকে সুস্থ রাখতে গেলে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, গোসল করতে হবে এবং সেটা যদি 3 বারও হয় সেটাও ভালো। এবং গোসল করার পরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে বুকে, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে বুকে যেন পাউডারটা না মাখা হয়, তাহলে দেখা যায় যে ওদের ঠান্ডা লেগে যেতে পারে এবং একটা পর্যায়ে কাশি হবে, সমস্যা বেশি হয়। বাট যিনি গৃহিণী তিনি কিন্তু অনেক বেশি ঘামেন এবং সেই ক্ষেত্রে উনি যখন শাওয়ার নেবেন বা গোসল করবেন, গোসলের পরে উনি ভালো করে মুছে যদি হালকা করে ফ্যান ছাড়েন সেটা ভালো। আর এমন যদি হয় যে আপনার লোডশেডিংয়ের সময় আপনি তখন কি করবেন, সেই সময়টায় আপনি তাল পাখা ব্যবহার করতে পারেন, জানালা হালকা যদি একটু খুলে নেন সেটা আপনার জন্য ভালো কাজ করবে। দেখেলাম আমরা এই গরমে নিশ্চয়ই সবাই এগুলো ফলো করবেন। সকলে ভালো থাকবেন। আশা করি আজকের আয়োজন ভালো লেগেছে। আপনারা বাংলা গানের সাথে থাকুন, নিজেদের প্রাণে ধারণ করুন বাংলা সঙ্গীত, বাংলা গানের কথাগুলো। সেই প্রত্যাশা নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।